আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি 52 দিনগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে 52 দিনগুলোর লেখক অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে একটু আলোচনা করব। বলা যায় এটা একটা লেখক সিরিজ। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাংলা প্রথম পত্রে, এসএসসি বাংলা প্রথম পত্রে যে পদ্য গদ্য আছে সবগুলোর কিন্তু লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি মূলভাব সবগুলো কিন্তু আমার আলোচনা করার কি আছে, আমার মতো করে আলোচনা করার কি আছে, ইচ্ছা আছে। আজকে আমি করতেছি 52 দিনগুলো, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আত্মজীবনীমূলক লেখা। এটি নেওয়া হয়েছে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত যে আত্মজীবনী লেখাটি আছে 2012 সালে প্রকাশিত, ওটা থেকে নেওয়া হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে একটা বিষয় মনে রাখবে, এটা লেখা হয় বঙ্গবন্ধু যখন ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন এবং 1967 থেকে 68 সালের এই সময় কিন্তু এটি লেখা হয় এবং এখানে স্থান পেয়েছে 1920 সাল থেকে। অর্থাৎ আমরা জানি বঙ্গবন্ধুর জন্ম হচ্ছে 1920 সাল। এই 1920 থেকে 1955 অর্থাৎ আমাদের ভাষা আন্দোলনের পর পর্যন্ত বিষয়গুলো কিন্তু এখানে স্থান পেয়েছে। আমরা এবার আমার একটা স্টাইল হচ্ছে, এখানে যে লেখক পরিচিতি আছে বইয়ে, এগুলো পড়ে পড়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে আমি কিন্তু বিষয়টা বোঝানোর চেষ্টা করব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক। একটা হচ্ছে সর্বকাল। সর্বকাল বলতে যখন থেকে বাঙালি জাতির উদ্ভব হয়েছে তখন থেকে আজ পর্যন্ত যতগুলো বাঙালি গিয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাঙালি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিভাবে নির্বাচন করা হয়, এটা হচ্ছে বিবিসি বাংলার 2007 সালের একটা রিপোর্ট বা বিবিসি বাংলার একটা জরিপ, যেটা 2007 সালে করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয় এবং দ্বিতীয় স্থানে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তৃতীয় স্থানে থাকেন কিন্তু কি আমাদের নজরুল। তাহলে বঙ্গবন্ধু হচ্ছেন সর্বসালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধু হচ্ছে শেখ মুজিবুর রহমানের উপাধি। এটি দেওয়া হয় কিন্তু 1969 সালে, অর্থাৎ আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ 2 বছর আগে কিন্তু এটি দেওয়া হয় এবং এটি দেন হচ্ছে তুফাইল আহমদ এটি দেন। আবার বঙ্গবন্ধুর আরেকটা উপাধি হচ্ছে জাতির জনক। এটি কিন্তু 1971 সালে দেওয়া হয় এবং এটি দেন হচ্ছে আব্দুর রব। আশা করি বুঝতে পেরেছ। এখানে আরেকটা শব্দ হচ্ছে সার্বভৌম। সার্বভৌম অর্থ কি? সার্বভৌমর একটা তাৎপর্য আছে। এটা হচ্ছে সার্বভৌম দেশ কাকে বলবে? যে দেশের একটা কেন্দ্রীয় সরকার থাকবে, যে দেশের একটা কেন্দ্রীয় সরকার থাকবে এবং নির্দিষ্ট এবং স্বাধীন একটা কি থাকবে, এরিয়া বা ভূখণ্ড থাকবে এবং অপর একটা দেশের সাথে বা অপর একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র হিসেবে কি সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক বা বিভিন্ন সম্পর্কে কি করতে পারবে, স্থাপন করতে পারবে, তাকে কিন্তু সার্বভৌম রাষ্ট্র বলা হয়। তাহলে আমরা প্রথম লাইনে কি পেয়েছি? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জনক। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং তার উপাধি হচ্ছে বঙ্গবন্ধু এবং তিনি জাতির জনক এবং বাঙালি জাতির স্থপতি বা বিনির্মাণকারী। তারপর হচ্ছে তার জন্ম এবং তার পরিচয় নিয়ে বলা হচ্ছে। তার জন্ম, এখানে তোমরা বইয়ে দেখলে খেয়াল করবে তাহারের কিন্তু তয়ের ওপর চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। চন্দ্রবিন্দু এটা দেওয়া হয় মূলত সর্বনামে, চন্দ্রবিন্দু দেওয়া হয় মূলত সম্মান বোঝানোর জন্য। ধরো তুমি তোমার ছাত্র বা তোমার শিক্ষক বা বাবা মায়ের জন্য কি কথা বলতেছ, আমার বাবা একজন ব্যবসায়ী, তিনি, সেখানে কিন্তু তুমি চন্দ্রবিন্দু ব্যবহার করতে পারো। চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় মূলত সম্মান প্রদর্শনের জন্য। তার জন্ম 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়, অর্থাৎ 1920 সালে কিন্তু ফরিদপুরের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। অ্যাড করলে মধুমতি নদীর তীরে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ লুৎফুর রহমান ও মাতা সায়রা খাতুন। তার পিতা শেখ লুৎফুর রহমান ও মাতা সায়রা খাতুন। এখানে একটা এমসিকিউ আছে, বঙ্গবন্ধুর জন্ম কত সালে? 1920 সালে। এটা মনে রাখবা এভাবে, মুজিব শেষে ব এবং 1920-এর শেষে 20, ব 20, মুজিব 20, অর্থাৎ 1920 সালে বঙ্গবন্ধু কী করেন? জন্মগ্রহণ করেন। এটা কিন্তু এভাবে মনে রাখতে পারো।
তারপর হচ্ছে আর আরেকটা হচ্ছে 17 মার্চ। 17টা কীভাবে মনে রাখবা? 17 মার্চটা সেটা হচ্ছে শেখ, শেখ থেকে তালব্য এখান থেকে 17 দন্ত তাহলে মিল আছে, ওখান থেকে কিন্তু 17 মার্চটা মনে রাখতে পারো। আচ্ছা, তোমার যেমনভাবে মন চায় সেটাভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে আমার একটা ট্রিক আর কি, আমি এভাবে মনে রাখি। তারপর হচ্ছে ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। ব্রত অর্থ হচ্ছে কঠোর সাধনা বা কোনো একটা ভালো মনোবাসনায় নিজেকে নিযুক্ত করা, এটাকে বাসনা বলা হয়। দেশব্রত হচ্ছে দেশের জন্য একটা ভালোবাসনা নিয়ে নিজেকে নিয়োজিত করা বা নিজেকে নিয়োগ করা, এটাকে কিন্তু কি বলা হয়? দেশব্রত বলা হয়। বঙ্গবন্ধু ছিলেন একজন দেশব্রত এবং তিনি ছাত্র জীবন থেকেই, অর্থাৎ তিনি ছাত্র রাজনীতি করতেন, ছাত্র জীবন থেকেই রাজনীতি করতেন। আমরা জানি তিনি ঢাকার ইসলামিয়া কলেজে পড়েন, যেটা না কলকাতার ইসলামিয়া কলেজে পড়েন এবং যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় বলা হয় আর কি। ওখানে কিন্তু তিনি জিএসের কি হন, একজন কর্মী নিযুক্ত হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন। এটা হচ্ছে তার শিক্ষা পরিচিতি। তিনি কোথায় লেখাপড়া করেন? তিনি হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় কি? কলিকাতা ইসলামিয়া কলেজ বলা হতো এটাকে আগে। ওখানে তিনি ইতিহাস, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু তিনি বিএ করেন। বিএ অর্থ হচ্ছে ব্যাচেলর অফ অনার্স, অর্থাৎ সম্মান বা অনার্স যাকে বলে আর কি। উনি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে ওখান থেকে অনার্স করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি আইন নিয়ে অধ্যয়ন করেন। তবে উনি তার আইন নিয়ে পড়াশোনা কিন্তু শেষ করতে পারেননি। কর্মীদের একটা আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখায় তার কিন্তু ছাত্রত্ব কী হয়? বাতিল করা হয়। তিনি আইন নিয়ে পড়াশোনা শেষ করতে পারেন না, এটা মনে রাখবে। তারপর হচ্ছে ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছিলেন। তিনি কিন্তু ভাষাভিত্তিক আন্দোলনে কী করেছিলেন? যোগদান করেছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন মধ্যে মুক্তিযুদ্ধের আন্দোলন, জনগণের আন্দোলন যেটাকে বলা হয় সেটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন। আমরা জানি বিভিন্ন তন্ত্র আছে, একটা হচ্ছে প্রজাতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, এরকম কিছু অনেক কিন্তু কি আছে তন্ত্র বা মতবাদ আছে। তো বঙ্গবন্ধু প্রথমে গণতন্ত্রের কী ছিলেন? গণতন্ত্রের বিশ্বাসী ছিলেন এবং পরে যদিও তার রাজতন্ত্রের প্রতি কী দেখা গেছে, একটা আবেগ বা একটা টান দেখা গেছে, সেটা অন্য বিষয়। 1956 সালে তিনি পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দেশব্যাপী সফরের মাধ্যমে মানুষের মনে বাঙালির জাতীয়বোধ ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেন। আমরা জানি 1947 সালে ভারত পাকিস্তান সৃষ্টি হয়, ব্রিটিশ থেকে কী হয়? স্বাধীনতা পায় এবং 1947 সাল থেকে 1971 পর্যন্ত কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে আমরা থাকি এবং সেখানে 1955 সালে কিন্তু প্রাদেশিক নির্বাচন হয়। প্রাদেশিক নির্বাচনে বঙ্গবন্ধু কী হন? মন্ত্রী নির্বাচন হন, জয়লাভ করেন এবং কিন্তু বিভিন্ন কারণে তিনি 1956 সালে এই মন্ত্রী পদ থেকে ত্যাগ করেন এবং দেশব্যাপী সফর করার মাধ্যমে যে বাঙালি জাতীয়বোধ সবার মধ্যে সৃষ্টি করার কী করেন? তাগিদ দেন। বাঙালি জাতীয়বোধ বলতে আমরা যে জাতি হিসেবে একটা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি সংস্কৃতি অনুসরণ করি, এটা একটা যে আমরা যে একটা বাঙালি এর যে একটা জাতীয়বোধ, এটা কিন্তু জাতীয়তাবোধ কিন্তু তিনি সবার মধ্যে সচেতনতা এবং সবার মধ্যে সৃষ্টি করার কী করেন? চেষ্টা করেন। তারপর হচ্ছে বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত 6 দফা দাবি উত্থাপন করে এক সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন। আমরা জানি বাঙালির মুক্তির সনদ হিসেবে 6 দফা, যেটা লাহোরে কী করা হয়? পরিবেশন করা হয়, লাহোরে পাঠ করা হয় এবং সালটা ছিল 1966 সাল। 1966 সালে 6 দফা দেওয়া হয় এবং স্থান ছিল লাহোর। তার নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আমরা জানি 1970 সালে কিন্তু পাকিস্তানের জাতীয় নির্বাচন এবং প্রাদেশিক, আমরা জানি পাকিস্তান কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, এটা একটা প্রদেশ ছিল আমাদের পূর্ব বাংলা। এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হন, জয়লাভ করেন।
এবং জাতীয় নির্বাচনে কিন্তু কী করেন, জয়লাভ করেন। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র শুরু করে। এই পরিস্থিতিতে অসহযোগ ডাক দেন তিনি। অর্থাৎ কিন্তু তিনি সংখ্যাগরিষ্ঠতা লাভের পরেও কিন্তু তাকে পাকিস্তান সরকার কী করে নেয়, ক্ষমতা গ্রহণ করে নেয়। ফলে তিনি অসহযোগ আন্দোলনে করেন, অসহযোগ আন্দোলনে ডাক দেন। অসহযোগ আন্দোলন কি? অসহযোগ আন্দোলনের জন্য মূলত আমরা ভারতের মহাত্মা গান্ধীকে চিনি। অসহযোগ আন্দোলনের মধ্যে কোনো সহযোগিতা না করা, অর্থাৎ সরকারের সাথে একত্রতা বাদ দেওয়া বা একত্রতা পোষণ না করা, সেটা হচ্ছে কি অসহযোগ। সরকারকে রাষ্ট্র পরিচালনায় কোনো সহযোগিতা না করা, এটাকে অসহযোগ বলা হয়। আর অসহযোগ আন্দোলন বিভিন্ন মানুষ জমায়েতের মাধ্যমে এটাকে সরকারকে জানান দেওয়া, এটাকে কিন্তু অসহযোগ আন্দোলন বলা হয়। বঙ্গবন্ধু কিন্তু 1970 সালের পরে যখন তাকে কি দেওয়া হয় না, ক্ষমতা দেওয়া হয় না, তখন কিন্তু তিনি অসহযোগ আন্দোলনে ডাক দেন। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এটা কখন দেন? এখন এটা দেন হচ্ছে 1971 সালের 7 মার্চ। সেটা ছিল, স্থান ছিল রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। তার নেতার অনুসারে সোহরাওয়ার্দী উদ্যান নাম দেন। তারপর আছে বাঙালির মুক্তি সংগ্রামকে নস্যাৎ অর্থ হচ্ছে ডেস্ট্রয় বা ধ্বংস করা। নস্যাৎ করার জন্য 1971 সালের 25শে মার্চ মধ্যরাতের পরে পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতা তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার হন। এখানে বলা হচ্ছে 25শে মার্চের কথা, অর্থাৎ 1971 সালের যে 25শে মার্চ সার্চলাইট অপারেশন সার্চলাইট করেছিল, বা কালো রাত বা বাঙালির নিধনের যে ষড়যন্ত্র চলছিল, সেটা নিয়ে বঙ্গবন্ধুর কী বলা হচ্ছে, বঙ্গবন্ধুর সম্পৃক্ততা বলা হচ্ছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া কিন্তু রাত্রে ঘোষণা দিয়ে চলে যায়, অর্থাৎ বাঙালির নিধন বা অপারেশন সার্চলাইটে স্বাক্ষর করে চলে যায়, পাকিস্তানে চলে যায়। এবং রাতে কিন্তু তারা সেনানিবাস থেকে কী করে এই অপারেশন সার্চলাইট শুরু করে। আমরা জানি প্রতিটা বাহিনীর অপারেশনের এক একটা নাম ছিল, সেটার নাম ছিল অপারেশন সার্চলাইট। শুরু করে রাজারবাগ, পুলিশ লাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলোতে কিন্তু তারা কী করে আক্রমণ করে। আশা করি বুঝতে পারছেন। কিন্তু সাথে সাথে কিন্তু এই 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু কিন্তু তারা গ্রেফতার করে নেয়। বঙ্গবন্ধুকে গ্রেফতার কোথা থেকে করা হয়? তার ধানমন্ডির যে বাসভবন ছিল, তার পৈতৃক বাসভবন তো গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায়, আর তার যে রাজনৈতিক কারণে যে এখানে কর্মজীবনের যে বাসভবন ছিল ধানমন্ডির 32 নম্বর বাসা, ওখান থেকে একটা 10 মিনিটে কিন্তু তাকে মধ্যরাতে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারের আগে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এবং যখন তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতারের পরে তিনি বন্দি অবস্থায় কিন্তু যেহেতু 1টা বেজে গেছে, 25-এর পরে 26 তারিখ এসেছে, 26 তারিখ প্রথম প্রহরে কিন্তু তিনি স্বাধীনতা ঘোষণা করেন। আমরা জানি দিনকে 8টা কি ভাগে ভাগ করা হয়, একটা দিনকে, সেখানে প্রথম প্রহর যেহেতু 1টা 10-15 এদিকে ছিল স্বাধীনতার ঘোষণা, সেজন্য বলা হচ্ছে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কী করেন, স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণাটা কী ছিল? ইট ইজ মে বি লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ বাংলাদেশ আজ থেকে স্বাধীন। এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে ঘোষণা করেন। পরে এটি স্বাধীন বাংলাদেশের প্রথম বেতার কেন্দ্র, কালুঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগের কর্মী এম এ হান্নান কিন্তু এটি ঘোষণা করেন 27 তারিখ এবং 26 তারিখ। এবং পরে কিন্তু এরপর দিন কিন্তু মেজর জিয়াউর রহমান তার ঘোষণাপত্রটি বিহাফ অফ শেখ মুজিবুর রহমান বলে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এই ঘোষণাপত্রটি পাঠ করেন। এই ছিল বঙ্গবন্ধু এবং 25শে মার্চ, 26শে মার্চ ইত্যাদি। তারপরে কিন্তু 25শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে তাকে কিন্তু
পাকিস্তানের ফয়সালাবাদে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়, জেলে নিয়ে যাওয়া হয়। তারপর হচ্ছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। বঙ্গবন্ধুকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আবার যুদ্ধ কে পরিচালনা করবে? সেজন্য একটা এখানে অস্থায়ী সরকার গঠিত করা হয়, যেখানে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করে রাষ্ট্রপতি করে, আরও বিভিন্ন নজরুল, এস এম কামরুজ্জামান, এদেরকে সাথে নিয়ে কিন্তু একটা অস্থায়ী সরকার গঠন করা হয় এবং এই অস্থায়ী সরকারে কিন্তু মুক্তিযুদ্ধ চালিয়ে নিয়ে যায়। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে বিজয়ের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালে 10ই জানুয়ারি তিনি দেশ ফেরেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে ব্রতী হন। এখন হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে। আমরা জানতে পেরেছি 1971 সালের 25শে মার্চ কিন্তু রাত 1:10 বঙ্গবন্ধুকে কী করা হয়, গ্রেফতার করা হয় এবং ফয়সালাবাদে নিয়ে যাওয়া হয়, পাকিস্তানের ফয়সালাবাদে নিয়ে যাওয়া হয়। আর এখানে যুদ্ধ চলতে থাকে অস্থায়ী সরকারের অধীনে যুদ্ধ চলতে থাকে এবং 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা কী করি, অর্জন করি। 16 মার্চ স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুকে কিন্তু 1972 সালে মনে রাখবে, 1972 সালের জানুয়ারির 8 তারিখ বঙ্গবন্ধুকে কী দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। একটা বিষয় মনে রাখবে, একটা হচ্ছে মুক্তি কত তারিখ আর একটা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন কত তারিখ। বঙ্গবন্ধুর মুক্তি হচ্ছে জানুয়ারির 8 তারিখ, 1972 সালের জানুয়ারির 8 তারিখ, এবং তিনি ইংল্যান্ড এবং ভারত হয়ে দেশে ফিরে আসেন 10 তারিখে, জানুয়ারির 10 তারিখে 1972, এবং এটাকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে কী করা হয়, পালন করা হয়। তারপর হচ্ছে বাঙালির অভিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় কিংবদন্তি হয়ে ওঠেন। বঙ্গবন্ধুই প্রথম বাঙালি যিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষণ দেন। তাহলে এটা একটা এমসিকিউ, প্রথম বাংলা ভাষায় কে ভাষণ দেন জাতীয় সংঘে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং কোন পরিষদে? সাধারণ পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদে কিন্তু বঙ্গবন্ধু বাংলা ভাষণ দেন। 1972 সালে তিনি জুলিও কুরিও পদকে ভূষিত হন। 1972 সালে তিনি জুলিও কুরিও পদকে ভূষিত হন। এখানে একটা এমসিকিউ খুবই আমাদের কী করায়, বিভ্রান্তি করেন। একটা হচ্ছে বঙ্গবন্ধু কত সালে জুলিও কুরিও পুরস্কারে ভূষিত হন, আরেকটা হচ্ছে কত সালে তিনি পদক গ্রহণ করেন। ভূষিত হন হচ্ছে 72 সালে, এটা এবার মনে রাখবে, ভূষিত 72 ভ দিয়ে মনে রাখবে। আর তিনি গ্রহণ করেন হচ্ছে 1973 সালে। এটা বিষয়টা কিন্তু মনে রাখবে, এটা এমসিকিউ আসতে পারে। তারপর হচ্ছে 1975 সালের 15ই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন। তিনি কিন্তু 1975 সালে সেনাবাহিনী এবং দেশি বিদেশি চক্রান্তের হাতে কিন্তু তিনি নিহত হন। তাহলে তার জন্ম ছিল 1920 সালে এবং তার মৃত্যু হচ্ছে 1975 সালে। এটা হলো তার জীবন। তার মোট 55 বছর 54 বছর এরকম তিনি জীবন পেয়েছিলেন বা বেঁচেছিলেন। তাহলে মোট সারমর্ম কী দাঁড়ায়? যদি আমি সারমর্ম বলি, বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, তিনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। 1920 সালে জন্মগ্রহণ করেন, 1970 সালে নির্বাচনে জয়ী হন, 55 সালের নির্বাচনে জয়ী হন, এবং তাকে 25শে মার্চ 1971 সালে 25শে মার্চ রাতে যে বন্দি করে ফয়সালাবাদে নিয়ে যাওয়া হয়, এবং আবার 1972 সালের 10 জানুয়ারি তিনি বিজয়ী হিসেবে দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন, এবং তারপর তিনি 71-এর পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, এবং পরে বিভিন্ন ঘাতক এবং বিভিন্ন চক্রান্তের ষড়যন্ত্রের হাতে পড়ে কিন্তু তিনি 1975 সালে 55 বছর বয়সে কিন্তু তার জীবন ইতিটান্ত হয়। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই দোয়া করবে যেন আমি ভালোভাবে বুঝতে পারি। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।